প্রথমে হচ্ছে অস্ত্র আইনের 4 ধারায় হচ্ছে সংজ্ঞার কথা বলা আছে। এখানে মূলত একটা সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, বিগত সালগুলো এটা আসছে অস্ত্র শস্ত্র। এই অস্ত্র শস্ত্র বলতে এখানে তীর, ধনুক, বর্ষা, ফলক, তারপরে আপনার পিস্তল, রিভলভার, আগ্নি অস্ত্র সব কিছুকে এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা অস্ত্র শস্ত্র আসলে অস্ত্র আইনের 4 ধারা ব্যবহার করব। আর অস্ত্র শস্ত্র বলতে সকল ধরনের অস্ত্র বা ক্ষুদ্র যন্ত্রাংশ যা কিছু আছে সব কিছুকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা এটা তো মোটামুটি সংজ্ঞাটা আসলে পারবো নাকি। আর 5 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র উৎপাদন, রূপান্তর বা কি বিক্রয় করতে পারবে না। তাহলে 5 ধারা হচ্ছে যে লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র উৎপন্ন বা রূপান্তর বা বিক্রয় কোনো কিছু করতে পারবে না। 6 ধারায় যেটা বলছে লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র আমদানি বা রপ্তানি করতে পারবে না। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র উৎপন্ন করলো বা রূপান্তর করলো, তাহলে তার শাস্তি কত ধারা হবে? সে তার শাস্তি কিন্তু 5 ধারায় না, এটা কিন্তু মনে রাখবেন। 5 ধারায় বলছে এই কাজ করতে পারবে না। আর এই কাজ যদি করে তাহলে এখন অস্ত্রের আবার ডিফারেন্স আছে, কিন্তু একটা আছে দেশীয় অস্ত্র আর একটা আছে বিদেশি অস্ত্র। যদি দেশীয় অস্ত্র হয় তাহলে 19 ধারায় তার শাস্তি হবে। আর বিদেশি অস্ত্র যেটা বলা হয়েছে সেটাকে বলতে আমরা পিস্তল, রিভলভার, শর্ট গান, যেগুলো আগ্নি অস্ত্র, এটার শাস্তি হবে 19-এর শর্ট আইবেন ক ধারায়। তাহলে আমরা কি এই যে 5 ধারা হচ্ছে এই কাজগুলো করা যাবে না, কিন্তু শাস্তি হবে 19 আর 19-এর শর্ট আইবেন ক, এটা কিন্তু ধরতে হবে, না হলে কিন্তু প্রশ্ন ভুল করে আসবেন। তাহলে যদি আসে যে ক নামক ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো, মনে করেন এখানে যদি আসে যে শর্ট গান কি করছে, উৎপাদন করছে বা রূপান্তর করছে বা বিক্রয় করছে, তাহলে তার শাস্তি কত ধারা হবে? সে 5 ধারা লঙ্ঘন করছে, তার শাস্তি হবে 19-এর শর্ট আইবেন ক ধারা। আর এখানে যদি বলে যে ক নামক ব্যক্তি ছুরি, তরবারি, বর্ষা, ফলক এই জাতীয় কোনো কিছু উৎপাদন করছে বা রূপান্তর করছে বা বিক্রয় করছে, তাহলে তার শাস্তি কত ধারা হবে? তার শাস্তি হবে 19 ধারায়। আমরা মনে হয় এখন ক্লিয়ার। স্যার 19 ব্র্যাকেটে ক, এটা কি হবে স্যার? 19 ব্র্যাকেটে ক হচ্ছে আপনার 5 ধারার এই শর্তগুলোর কথা বলা আছে, কিন্তু মামলা হয় সরাসরি 19 ধারায়। যে 5 ধারার যে শর্ত লঙ্ঘন করলে সেটার কথা ক, ক, গ, গ, উম, চ এভাবে চ পর্যন্ত আছে, কিন্তু আপনাদের মূলত ধারাটা হবে 19 ধারা। আর একটা হচ্ছে 19-এর শর্ট আইবেন ক ধারা, এটাই। এরপরে 6 ধারায় যেটা বলছে সেটা হচ্ছে অস্ত্র আমদানি রপ্তানি করলে। এখন দেশীয় অস্ত্র আমদানি রপ্তানি করলে 19 ধারায়, বিদেশি অস্ত্র আমদানি রপ্তানি যদি করে 19-এর শর্ট আইবেন ক ধারা। এরপরে আমরা পড়ব 7 ধারা হচ্ছে গুদামজাত করলে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অস্ত্রের লাইসেন্স আছে তাকে নির্ধারিত পরিমাণ অস্ত্র ক্রয় বিক্রয় করার জন্য সরকার নির্দেশনা দিয়েছে, সে দেখা গেছে যে অনেক অস্ত্র আইনে গুদামজাত করছে, এই গুদামজাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কত ধারায়? 7 ধারায়। যদি কোনো ব্যক্তি অস্ত্রের বিদেশ থেকে আনুক বা দেশে আমদানি রপ্তানি করার জন্য নির্দিষ্ট পরিমাণে যদি অতিরিক্ত অস্ত্র আইনে সেটা যদি গুদামজাত করে সরকারের অনুমতি ব্যতীত, তাহলে সে করতে পারবে না, যেটা এটা বলা হয়েছে 7 ধারায়। আর 10 ধারায় যেটা বলা হয়েছে পরিবহনের উপর নিষেধাজ্ঞা, অর্থাৎ এই যে অস্ত্র কখন কোন রাস্তায় দিয়ে যাবে বা কোন এলাকায় দিয়ে যাবে, কিভাবে আমদানি রপ্তানি হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, এই বিষয়ের উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে 10 ধারায়। এটা গেজেট প্রকাশের মাধ্যমে অস্ত্র আনা, নিয়া, বহন এগুলো করবে। আর এটা ব্যতীত যদি করে তাহলে 10 ধারা লঙ্ঘন করলে তার শাস্তি 19 ধারা অথবা 19-এর শর্ট আইবেন ক ধারায় বলা আছে। তাহলে আমাদের কত ধারা? 5 ধারা লঙ্ঘন করলে শাস্তি হবে কত ধারায়? 5 ধারা লঙ্ঘন করলে শাস্তি হবে 19 ধারা বা 19-এর শর্ট আইবেন ক ধারায় বলা আছে। আর হচ্ছে আপনার 6 ধারা লঙ্ঘন করলে সেটা 19 ধারা, 19-এর শর্ট আইবেন ক ধারায় বলা আছে।
10 ধারা লঙ্ঘন করলে শুধু 19 ধারায় শাস্তির কথা বলা হয়েছে, 19 ক ধারা এখানে উল্লেখ নাই। এই ছিল হচ্ছে আমাদের কত 5, 6, 7 আর হচ্ছে 10 ধারা। 11 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে তল্লাশি ঘাঁটি স্থাপন করা বা তল্লাশি চৌকি স্থাপন করা। অর্থাৎ আপনি অস্ত্রের জন্য যে কোনো স্থানে বাংলাদেশের সীমান্তের কোনো একটা জায়গা আপনি এখানে চৌকি স্থাপন করতে পারেন, বা যে কোনো অর্থাৎ চেকপোস্ট যেটাকে বলা হয়। আবার যে কোনো দেখা গেছে ঢাকার যে মধ্যবর্তী স্থান আপনার মাওয়ার সেতু মাওয়ার যে রোডটা, এখানে একটা তল্লাশি চৌকি স্থাপন করতে পারেন, বা কুমিল্লার ওখানে চৌকি স্থাপন করতে পারেন। যে কোনো জায়গায় আপনি তল্লাশির চৌকি স্থাপন করতে পারবেন, সেই ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? এটা দেওয়া হচ্ছিল আমাদের 11 ধারায়। 12 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই ধারা থেকে বিগত সালগুলো কয়েকবার প্রশ্ন আসছে যে যদি কোনো ব্যক্তির লাইসেন্স আছে, সে যদি অস্ত্র শস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে যদি ঘোরাফেরা করে, তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে কত ধারায়? 12 ধারায়। যদি এখন আসে যে ক নামক ব্যক্তি বৈধ লাইসেন্স থাকা অবস্থায়, আরে ধন্যবাদ স্যার রে, ক নামক ব্যক্তি বৈধ লাইসেন্স থাকা অবস্থায়, আমার মোবাইলটা, ক নামক ব্যক্তির বৈধ লাইসেন্স আছে, সে বৈধ লাইসেন্স থাকা অবস্থায় সে আগ্নেয় অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে আছে, সেক্ষেত্রে ক নামক ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে পুলিশের কাছে দিল, তার বৈধতা কি? তাহলে তার বৈধতা হচ্ছে 12 ধারায়। যে সন্দেহজনকভাবে যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তি ঘোরাফেরা করে, তাকে 12 ধারা মোতাবেক কি করা যাবে? তাকে 12 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে বৈধ কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স আছে, সেই ব্যক্তিকে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? এখানে কিন্তু অবশ্যই এখন বৈধ লাইসেন্স আছে তার মানে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, এটা না। 12 ধারায় বলছে সে যদি বৈধ লাইসেন্স থাকা অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়ে যদি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে বা চলাফেরা করে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে আমাদের 12 ধারার আলোচনা। 13 ধারার যে আলোচনা সেটা বলা আছে যে যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবে না, তাহলে এখানে 13 ধারায় কি বলা আছে? যে লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতে পারে না। এখন যদি চলাফেরা করে, তাহলে তার শাস্তি হবে কত ধারা? 19 ধারায় অথবা 19 ক ধারায়। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে যে স্যার, তাহলে সরকারি কর্মচারী বা আমরা পুলিশ অথবা বিডিআর, আনসার, সেনাবাহিনী, তারা কিভাবে চলাফেরা করে? তাদের কিন্তু অস্ত্র আইনের 1 ক ধারা বলা আছে যে সরকারি চাকরিতে নিয়োজিত যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত এরূপ ব্যক্তিদের বৈধ লাইসেন্সের প্রয়োজন নাই, তাদেরকে এই লাইসেন্সের আওতায় থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, এটা আমার দেখবেন যে সাজেশনে দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মচারীকে বৈধ লাইসেন্সের আওতা থেকে মুক্ত দেওয়া হয়েছে বা অবমুক্ত করা হয়েছে। এই যে 1 খতে আর পিআরবির 88 বিধিতে বলা আছে যে সরকারি কর্মচারী বৈধ লাইসেন্স যারা ডিফেন্সে আছে এরূপ ব্যক্তিদের কি বৈধ লাইসেন্সের প্রয়োজন নাই। সেক্ষেত্রে এদের জন্য 13 ধারা প্রযোজ্য হবে না। 13 ধারা প্রযোজ্য হবে কার? যে সরকারি কর্মচারী ব্যতীত যারা আছে তাদের এটা প্রযোজ্য হবে। তাহলে আমরা 13 ধারা থেকে যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি বৈধ লাইসেন্স ব্যতীত আগ্নেয় অস্ত্র নিয়ে চলাফেরা করে, সে কত ধারায় অপরাধ করেছে, তাহলে আপনারা লিখবেন যে বৈধ লাইসেন্স ব্যতীত কেউ যদি আগ্নেয় অস্ত্র নিয়ে চলাফেরা করে, সে 13 ধারার শর্ত লঙ্ঘন করে আছে, তার শাস্তি হবে এখন অস্ত্রের উপর ডিমান্ড করে তার শাস্তি হবে কত ধারায়? তার শাস্তি হবে হয় 19 ধারা অথবা 19 ক। দেশীয় অস্ত্র হলে 19 ধারা, বিদেশি অস্ত্র হলে 19 ক ধারা। এবার 14 ধারা হচ্ছে বৈধ লাইসেন্স ব্যতীত কেউ আগ্নেয় অস্ত্র বা যে কোনো অস্ত্র শস্ত্র কি নিজ দখলে রাখতে পারবেন না।
এটা বলা হয়েছে 14 ধারায়। তাহলে এই যে আপনি মনে করেন বৈধ লাইসেন্স ব্যতীত যদি কোনো অস্ত্র শস্ত্র নিজের বাড়িতে বা অফিসে বা নিজের গাড়িতে এরকম কোনো জায়গা রাখেন, তাহলে আপনার শাস্তি হবে কত ধারা? অস্ত্রের উপর ডিমান্ড করে হয় 19 ধারা অথবা 19-এর শ টাইপের ক ধারায় শাস্তি হবে। এরপরে আমাদের 15 ধারায় যেটা বলা আছে সেটা বলা আছে যে কতিপয় স্থানে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে লাইসেন্স থাকুক বা লাইসেন্স না থাকুক এইরূপ স্থানে অস্ত্রশস্ত্র রাখার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। কতিপয় স্থানে, এই কতিপয় স্থান মনে করেন আমাদের সংসদ ভবন এলাকা বা কোনো দূরবর্তী এলাকা বা যেসব এলাকা যেমন পার্বত্য চট্টগ্রাম এইসব এলাকায় এখন দেখা গেছে জরুরি পরিস্থিতি বা তখন পরিস্থিতি খুব ভয়াবহ থাকে, তখন সরকার গেজেট প্রকাশ করে দেয় যে এইসব এলাকা যাদের বৈধ লাইসেন্স আছে তারা এই অস্ত্রশস্ত্র নিজ দখলে রাখতে পারবেন না। এটা হচ্ছে 15 ধারার কথা। সেই সব এলাকায় কেউ অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরাও করতে পারবে না, প্লাস অস্ত্রশস্ত্র নিজ দখলও রাখতে পারবে না। এটা ছিল 15 ধারার আলোচনা। 16 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র ডিলারের নিকট জমা দিবে। এখন এই যে কতিপয় ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে গেলে, তারপরে অস্ত্র আইনের অধীনে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে, বা যে ক্ষেত্রে সরকার ঘোষণা দিয়েছে যে 15 ধারার অধীনে, এইসব ক্ষেত্রে অস্ত্রশস্ত্র ডিলারের নিকট জমা দিবে। এটা হচ্ছে 16 ধারার আলোচনা। 17 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে অস্ত্র লাইসেন্স দিতে হলে কিছু শর্ত মেনে নিতে হবে। সেই শর্তগুলোর কথা বলা আছে 17 ধারায়। 17 টাইপের কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা, যেমন আজ সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে যে সরকার কতিপয় ক্ষেত্রে অস্ত্র নিয়ে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। তাহলে কখন সরকার, যে মনে করেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনের 3 মাসের মধ্যে কোনো যার অস্ত্র লাইসেন্স আছে এইরূপ ব্যক্তিকে অস্ত্র শস্ত্র চলাফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। এটা কত ধারায়? 17 টাইপের ক ধারায়। আপনাদের জন্য 16 ধারা, 17 টাইপের ক। মোস্ট ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 18 ধারাটা, যে কোন কোন ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করতে পারেন বা বাতিল করতে পারেন। এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা আছে যে কোন কোন ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা বাতিল করতে পারেন। এটা হচ্ছে 18 ধারা। 18 ধারা শ টাইপের ক খ দুইটি কথা বলা আছে। একটা কথা বলা আছে যে জনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো সময় অস্ত্র সাময়িকভাবে বন্ধ জমা দেওয়ার জন্য বা সাময়িক স্থগিত করার জন্য আদেশ দিতে পারেন। আর ক্ষতি যেটা বলা আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অস্ত্র আইনের অধীনে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করে দিতে পারে ওই আদালত, এবং তাকে অস্ত্র শস্ত্র ডিলারের নিকট অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বা এখতিয়ারধীন যে ব্যক্তি আছে তার নিকট জমা দিবেন, যেখান থেকে অস্ত্র নিচ্ছে সেখানে। এই ছিল মোটামুটি আমাদের 18 ধারা পর্যন্ত আলোচনা। 19 ধারা তো আমরা এত সময় যেটা পড়ে আসলাম, 19 ধারা হচ্ছে শাস্তির কথা আলোচনা করা হয়েছে। এখন এই জায়গাটা আমরা প্রশ্ন আসলে অনেকে গুলায় ফেলায় যে আসলো যে ক নামক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ক নামক পুলিশ অফিসার তার দেহ তল্লাশি করলো। দেহ তল্লাশি করার কালে তার কাছ থেকে একটা ডেগার বা ছুরি পাওয়া গেল, এবং তার পাশাপাশি তার কাছে একটা পিস্তল পাওয়া গেল। এক্ষেত্রে ক নামক ব্যক্তির কত ধারা অপরাধ হয়েছে? এক্ষেত্রে সে 19 ধারা প্লাস 19-এর শ টাইপের ক ধারায় অপরাধ করছে। এখন যদি এই প্রশ্নের সাথে আরেকটু বিষয় যদি যুক্ত করা হয় যে ক নামক ব্যক্তি রহিম নামক ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে সে পিস্তলের পাশাপাশি একটা ছুরি সাথে করে নিয়ে যাচ্ছিল, এমন সময় ক নামক পুলিশ অফিসার তার দেহ তল্লাশি করিয়া তার কাছ থেকে পিস্তল অথবা ছুরি উদ্ধার করে। সেক্ষেত্রে ক নামক ব্যক্তি কত ধারা অপরাধ করিয়াছে? এখানে কি বলছে যে খুন করার উদ্দেশ্যে, তাহলে এখানে আপনার কিন্তু 19 ধারা হচ্ছে ছুরি, আর 19-এর শ টাইপের ক হচ্ছে আগ্নেয়াস্ত্র। আর হত্যা করার উদ্দেশ্যে যেহেতু নিচে
সেতে এর পাশাপাশি বিশেষ শ টাইপের ক দ্বারায় তার বিরুদ্ধে মামলা হবে। অর্থাৎ হত্যা করার উদ্দেশ্য যদি থাকে তাহলে মনে করবেন যে এটা বিশেষ শ টাইপের ক দ্বারা মামলার কথা বলা হয়েছে। আর পাশাপাশি মূল দ্বারা তো 19-এ অস্ত্র নিচে, এই জন্য 19-এর শ টাইপের ক হবে। তাহলে 19 দ্বারায় যে ধারাগুলো অপরাধগুলো করলে শাস্তি পাবে, এই জায়গাটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করেন। আমাদের 5 ধারা, 6 ধারা, 10 ধারা, 13 থেকে 17 ধারা পর্যন্ত, 5, 6, 10, 13 হতে 17 ধারা, এই ধারাগুলো যদি কোনো ব্যক্তি অপরাধ করে, যদি দেশীয় অস্ত্র নিয়ে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 19 ধারায়। এখানে ক, খ, গ, ঘ, উম, চ পর্যন্ত বলা আছে। আমি আর এত বিস্তারিত আলোচনা করলাম না, আমি শর্টে করে দিলাম। আর 19-এর শ টাইপের ক ধারায় যেটা বলা আছে, 6 ধারা লঙ্ঘন করলে, 13 ধারা লঙ্ঘন করলে, 14 ধারা লঙ্ঘন করলে, 15 ধারা লঙ্ঘন করলে, অর্থাৎ এই ধারাগুলো যদি লঙ্ঘন করে কেউ বিদেশি অস্ত্র নিয়ে যদি এই ধারাগুলো লঙ্ঘন করে, তার শাস্তি হবে 19-এর শ টাইপের ক ধারা। স্যার বলো ভাই। বিশের ক দ্বারা স্যার মামলা হয় না স্যার, বিশের ক দ্বারা আমি ওটা ভাই ওইখানে যাচ্ছি ভাই, আমি ওখানে যাচ্ছি। আগে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আগে সেটা নেন। আমি বিশের কতি পড়াইলে আপনি সেখানে যাব, সেখানে আপনাকে বলবো, আপনারও প্রশ্নের জবাব আমি দিব, সমস্যা নাই। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, মানে যদি হত্যার উদ্দেশ্যে থাকে সেক্ষেত্রে বিশেষ শর্ট ইভেন্ট কর কথা বলছি। মামলা তো হবে 19-এর শর্ট ইভেন্ট ক, এ ধারা তো আপনাকে আগেই বলছি। আর বিশের কর যেটা, সেটার প্রশ্ন আপনার জবাব আমি দিব, আমাকে আগে যাইতে দেন। আগে 19 আর 19-এর শর্ট ইভেন্ট ক, এই দুইটা কি বুঝতে পারছেন কিনা? 19 ধারায় যে মামলাগুলো হয়, 5 ধারা, 6 ধারা, 10 ধারা, 13 হতে 17 ধারা, এই ধারাগুলো যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার মামলা হবে 19 ধারা। আর 6 ধারা, 13 ধারা, 14 ধারা, 15 ধারা, এই ধারা দিয়ে যদি কেউ কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো অপরাধ করে, তার মামলা হবে 19-এর শ টাইপের ক ধারা। এই জায়গাটা কিন্তু অনেকে, এই যে যখন প্রশ্ন আসে যে একজনের বাড়ি থেকে মনে করেন একটা পিস্তল উদ্ধার করলো, তাহলে তার মামলা হবে কিন্তু 19-এর শ টাইপের ক। এই পিস্তল রাখাটা হয়েছে কত ধারা? 14 ধারায়। এই জন্য তার শাস্তি হবে কত ধারা? 19-এর শ টাইপের ক ধারা। একজন ব্যক্তি পিস্তল সহ চলাফেরা করলো, তার লাইসেন্স নাই, তাকে গ্রেপ্তার করলো, তার মামলা হবে 19-এর শ টাইপের ক ধারা। তারপরে হত্যা করার উদ্দেশ্যে গেল, তারও মামলা হবে 19-এর শ টাইপের ক ধারা। একটা দ্বারাই স্যার মামলা হয়, বাকি আর কোনো দ্বারাই মামলা হয় না। 19 ধারায় আপনার মামলা হয় ভাই, 19 ধারায় মামলা হয়। যেগুলো দেশীয় অস্ত্র নিয়ে যদি কোনো কার্যক্রম করা হয় সেক্ষেত্রে 19 ধারায় মামলা দেওয়া হয়। এবার আমরা 20 ধারায় যেটা বলা আছে যে অস্ত্র তল্লাশি কালে যদি কেউ গোপন করে, অর্থাৎ আপনি একটা জায়গায় আপনাকে অস্ত্র নিয়ে চলাফেরা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে যে এলাকা অস্ত্র নিয়ে আপনি যাইতে পারবেন না, আপনাকে তল্লাশি করলো, আপনার কাছে অস্ত্র পাওয়া গেল না, কিন্তু দেখা গেছে যে আপনার গাড়ির ডিব্বায়, যেমন আপনার সংসদ ভবন এলাকা আপনার অস্ত্র নিয়ে যাওয়া নিষেধ, আপনি কি করছেন, আপনার দেহ তল্লাশি করছে, অস্ত্র নয়, কিন্তু আপনার গাড়ির এমন কোনো একটা জায়গায় আপনি অস্ত্র লুকিয়ে সেখানে গেছেন, পরে তল্লাশি করে পাইলো, সেক্ষেত্রে আপনার এই যে 20 ধারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটা বলা আছে 20 ধারা। আর বিশেষ শ টাইপের ক, যেটা আমরা ওই ভাই ফেরদৌস যেটা বলছিল সেটা আমি এখানে ব্যাখ্যা দিই। বিশেষ শ টাইপের ক হচ্ছে বর্ধিত দণ্ডের কথা বলা আছে, এবং যদি কোনো ব্যক্তি অস্ত্র হত্যা করার উদ্দেশ্যে যদি কারোর কাছে রাখে, তাহলে তার এই অপরাধের জন্য 19-এর শ টাইপের ক দ্বারা মামলা হবে। আর হত্যা শব্দ থাকার কারণে তার এই অপরাধ করার জন্য তাকে বর্ধিত দণ্ড হিসেবে 20 ধারা তার সাথে যখন হবে, ওই যে বিচার কার্যক্রম হবে, মানে এই যে সাজা দিবে, মামলা না সাজা। এটা ছিল হচ্ছে আমাদের বিশেষ শ টাইপের ক। হ্যালো, বিশেষ শ টাইপের কটা কি বুঝতে পারছেন? যেমন আমাদের
এই যে 302 আর 303 দণ্ডবিধি আইনের এখানে বলা আছে যে আপনার খুন করলে মামলা হবে 302 ধারায়। আবার 303 ধারায় বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে যদি কেউ খুন করে তাহলে তার শাস্তি হবে 303 ধারায়, কিন্তু মামলা হবে 302 ধারায়। 303-এ কিন্তু মামলা হয় না। জি স্যার, যেরকম স্যার 304 মামলা হয় না, কোন আর 304 মামলা হয় না, মামলা 302 হয় স্যার। আর এই যে 304 মামলা হয় না স্যার। আর এইখানকার যে ব্যবস্থাটা, এখানেও মামলা হবে 1960 ক ধারায়, কিন্তু সে বর্ধিত দণ্ড হিসেবে তাকে 20 কতি যে সাজা অতিরিক্ত দেওয়া আছে, মামলা প্রমাণ যদি করতে পারে যে সে আগ্নেয় অস্ত্র সহকারে হত্যা করার উদ্দেশ্যে গেছে, তাহলে তার শাস্তি এই যে 20 কয় বর্ধিত দণ্ড হিসেবে আদালত দিবে, কিন্তু তার মামলা হবে 1960 ক ধারায়। তার মানে কি, আমরা যদি একবারে সহজ কথা এখানে, যে যদি আগ্নেয় অস্ত্র নিয়ে যদি কেউ চলাফেরা করে, হত্যার উদ্দেশ্যে যায় বা দখলে রাখে, যে কোনো কাজ করে, পিস্তল, রিভলভার, শটগান এই জাতীয় যদি কিছু হয়, তাহলে আপনি নির্দ্বিধায় 1960 ক ধারা ব্যবহার করে চলে আসবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? বুঝছি স্যার। স্যার আমি একটু বলি, একটু আমারটা ঠিক আছে কিনা একটু শুনেন স্যার। বলেন ভাই। অস্ত্র আইনের বিধান লঙ্ঘন, অস্ত্রের নিয়ে লাইসেন্স ছাড়া রাখলো, লাইসেন্স ছাড়া অস্ত্র উৎপাদন করলো, সংরক্ষণ করলো, গুদামজাত করলো, যা কিছুই করলো, অস্ত্রের বিধান লঙ্ঘন করলে শাস্তি হয় 19 ধারা। আর অস্ত্র দিয়া হত্যা সংগঠিত করার জন্য অস্ত্র দিয়ে অপরাধ সংগঠন করবে, অপরাধ যত প্রকার অপরাধ সংগঠন করুক 1960 ক ধারায় মামলা হওয়ার কথা আর কি স্যার, সাজা হয় আর কি। যত প্রকার অপরাধ সংগঠিত হবে 1960 ক দ্বারা শাস্তি হবে। আর অস্ত্রের বিধান লঙ্ঘন করলে 19 দ্বারা স্যার শাস্তি হবে। না, এখন যদি দেশীয় অস্ত্র নিয়ে যদি মামলা নেয় আর কি স্যার, যদি মামলার ক্ষেত্রে আসে, মামলা ভাই, মামলাটা নির্ভর করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে, সে কোন ধারায় মামলা নিবে। 1960 কই নেয়, 1960 কই নেয়, যেরকম পেনাল কোডের স্যার 304 কোনোদিন মামলা নেয় না। আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, 1960 ক ধারায় মামলা হয়, এটা তো আমিও বলতেছি যে 19 ধারার যে বিধানগুলো, যে কয়টা ধারা আছে, সেইগুলো যদি শর্ত লঙ্ঘন করে, তার মামলা কি ধারা নিবে বলেন? এই যে 5 ধারা কই নিবে স্যার, এটা পরবর্তীতে অনুসরণ করবে 19 তদন্ত রিপোর্টের পর স্যার রায়পোর্ট আলোচনা কইরা তারপর ওটার শাস্তি দেয় স্যার 19 ধারা দিবে স্যার। না, এখন আপনার তো মনে করেন যে 6 ধারা লঙ্ঘন করে, 5 ধারা লঙ্ঘন করছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, যে সে 5 ধারা লঙ্ঘন করছে, তাই 5 ধারা লঙ্ঘন করলে তার শাস্তির কথা বলা আছে শুধুমাত্র 19 ধারায়। 6 ধারায় তো 19 ধারা, জি স্যার 19 ধারা, হ্যাঁ আপনার কথা ঠিক আছে স্যার, 19 ধারা শাস্তির কথা বলা আছে 5 ধারা। হ্যাঁ, তাহলে তারে তো আপনি 19-এর, না আমি যেটা বলি, তাকে 1960 ক দিতে মামলা, মানে মামলা দিতেও পারতেছেন না। থানায় নিয়মিত মামলা অস্ত্র সংক্রান্ত হলেই 1960 কোন নেই স্যার, মানে কি অপরাধ করলো এটা দেখার বিষয়। তারপরে আরেকটা বলি, তদন্তে আছে না ঠিক আছে আপনার কথা, ওটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা, সেটা আমি বুঝতেছি। আপনার 10 ধারা যদি শর্ত লঙ্ঘন করে যদি সে পরিবহনের আনা নেওয়া করে, তার মামলা হওয়ার কথা হচ্ছে 19 ধারা। এখানে 1960 কতি তো বলে নাই যে আপনার 10 ধারা শর্ত লঙ্ঘন করে, 1960 কতি বলছে 13, 14, 15 আর হচ্ছে 5 ধারা। তাহলে হ্যাঁ, কত ধারা? 6 ধারা, 13, 14 আর 15 ধারার কথা। 5 ধারা, 10 ধারা, তারপরে 13 ধারা, বাকি যে কয়েকটা ধারা আছে, এগুলো শর্ত লঙ্ঘন করার কথা বলে নাই তো। তাহলে আমি সব 19 ধারায় কেন পড়াই যাবো বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 20-এর ক এগুলো কি বুঝতে পারছি, বা 19-এর ক ধারা? জি স্যার, জি স্যার। এই জায়গাটা কিন্তু ভাই জটিল। এইখানে আপনাদের ক খ গ ঘ দিয়ে একটা প্রশ্ন করলো, আপনারা এই যে সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে দিতে পারেন না। এখানে আমি কিন্তু একটা সহজভাবে আপনাদের বুঝাই দিছি, যেটা
যে আপনার ভারী আগ্নেয় অস্ত্র নিয়ে যদি অপরাধ করার উদ্দেশ্যে যায় বা কোনো স্থানে আগ্নেয় অস্ত্র পাওয়া যায় অথবা কারোর দখলে পাওয়া যায় বা চলাফেরা করে, তাহলে আপনারা নির্দ্বিধায় 19-এর শ টাইপেন ক ব্যবহার করবেন। ঠিক আছে, একেবারে নির্দ্বিধায়। এটা একেবারে ওই যে ফেরদৌস যেটা বললো যে থানায় যে অপরাধী হোক সেটা 19-এর ক ধারায় মামলা হয়। কিন্তু আপনার আমি ভারী অস্ত্রের কথা বলছি। এই ধরনের অস্ত্র নিয়ে যদি কোনো মামলা হয়, যে সাব ইন্সপেক্টরের প্রশ্ন আসছে একটা এরকম যে ছুরি পাইছে, ছুরি কী কয় ড্যাগার নাকি এটা পাইছে, সাথে অস্ত্র পাইছে, এখানে মামলা 19-এর শ টাইপেন ক অবলিক 19-ও দিতে পারে। দুইটা দ্বারাই ব্যবহার করা যাবে, এখানে আর কোনো কথা নাই। এটাই। এবার আমরা যাই 20 দ্বারা তো পড়ালাম, 20-এর শ টাইপেন ক দ্বারা পড়াইছি। এবার আমরা 21 দ্বারা হচ্ছে যে আমরা 17 দ্বারায় যে লাইসেন্সের কথা বলা আছে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স শর্ত লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হবে 21 দ্বারায়। এরপরে কিন্তু শর্ট আলোচনা। 22 দ্বারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে লাইসেন্সবিহীন ব্যক্তি, এই জায়গাটা একটু ক্লিয়ার হন। এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে যে আপনার লাইসেন্স আছে, আপনি যার লাইসেন্স নাই তার কাছ থেকে কি কিনছেন, অস্ত্র কিনছেন, তাহলে আপনাকেও শাস্তি ভোগ করতে হবে, যে বিক্রি করছে তাকেও শাস্তি ভোগ করতে হবে। আবার আপনার লাইসেন্স আছে অস্ত্র বেচার, আপনি আবার বিনা লাইসেন্সধারী ব্যক্তির নিকট বেশি দামে বিক্রি করছেন, এক্ষেত্রে যে কিনলো তারও শাস্তি ভোগ করতে হবে, আবার যে বিক্রি করলো তারও শাস্তি ভোগ করতে হবে। এক কথা হচ্ছে 22 দ্বারায় যে কথাটা বলা হয়েছে যে লাইসেন্সধারী ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করবে বা অস্ত্র কিনবে, এই কথাটা বলা। একজন লাইসেন্সধারী একজন বিনা লাইসেন্সধারী এরূপ ব্যক্তির কাছে বিক্রি করা যাবে না। এটা হলো মূলত 22 দ্বারা আলোচনাটা। আর 23 দ্বারা হচ্ছে যে এই অস্ত্র আইনের অধীনে যদি কোনো দ্বারায় কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার বিধান না থাকে, তাহলে আপনি 23 দ্বারায় তাকে শাস্তি দিবেন। অর্থাৎ এমন একটা অপরাধ করছে যেটা 19 দ্বারায় পড়তেছে না, 19-এর শ টাইপেন ক দ্বারায় পড়তেছে না, তাহলে সে কি অস্ত্র আইন থেকে আওতা থেকে মুক্ত হবে না, তখন ওই ব্যক্তিকে আপনি 23 দ্বারায় শাস্তি দিবেন। যেটা মাদকদ্রব্য আইনের 42-এও বলা আছে যে মাদকদ্রব্য আইনে যদি কোনো অপরাধের শাস্তি যদি ওই আইনের কোনো জায়গায় না দেওয়া যায়, তাহলে 42 দ্বারায় আপনি তাকে শাস্তি দিবেন। যেটা আমরা দণ্ডবিধি আইনের 25-এর ক, 25-এর শ টাইপেন ক, এই ধারাগুলো ওই আইনের কয়েকটা অপরাধ আছে, সেগুলো যদি ওই অপরাধগুলো না হয় তাহলে এই ধারা অনুসারে আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন। এটা ছিল হচ্ছে আমাদের কত ধারা, 23 ধারার আলোচনা। 24 ধারায় যেটা বলা আছে যে এই অস্ত্র সাথে যদি আপনি কোনো পান, সরঞ্জাম পান, মনে করেন যে অস্ত্র নিয়ে যদি কেউ ওই যে অর্থাৎ কি বলে মাইক্রো ভিতরে অস্ত্র নিয়ে আসতেছে, তাহলে আপনি মাইক্রোকে জব্দ করতে পারবেন। বা কোনো বাক্সের ভিতর আপনার অস্ত্র আছে, ওই বাক্স সহ আপনি জব্দ তালিকা করতে পারবেন। অর্থাৎ অবৈধ অস্ত্রের সাথে আপনি যে ধরনের সরঞ্জাম পাবেন সেই ধরনের সরঞ্জাম আপনি কি করতে পারবেন, আটক করতে পারবেন। এটা হচ্ছে আমাদের 24 ধারার কথা। 25 ধারা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আপনি কি করতে পারবেন, অস্ত্র তল্লাশি করতে পারবেন, অথবা ম্যাজিস্ট্রেট উপস্থিতিতেও তল্লাশি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের 24 ধারা। 25 ধারা মূলত আলোচনা। 26, 27, 26 হচ্ছে ক্রোকের কথা বলা আছে, এটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না। 87 হচ্ছে অস্ত্রের কিছু কার্যক্রম থেকে আপনাদের অব্যাহতি দিয়েছে এটা। আর 28 ধারা যেটা বলছে যে কোনো ব্যক্তির কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, যেটা আমলযোগ্য অপরাধের সংবাদ দিতে বাধ্য, সেটা বলা হয়েছে 28 ধারা আমাদের। 29 ধারা তো বাতিল করা হয়েছে। 30 ধারায় যেটা বলছে যে 15 ধারার অধীনে যদি কোনো অস্ত্র কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে ইন্সপেক্টরের নিম্ন নয় এমন পদমর্যাদা পুলিশ অফিসার ওখানে তল্লাশি করতে পারবেন। এটা হচ্ছে 30 ধারার আলোচনা। 30-এর শ টাইপেন ক খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখানে। 30-এর শ টাইপেন ক কি গুরুত্বপূর্ণ আলোচনা এটা বলতেছে, আপনারা একটু মাথায় নেবেন। সেটা হচ্ছে যে অস্ত্র বিশেষজ্ঞদের মতামতের প্রয়োজন নাই। আদালত যদি মনে করেন তাহলে কোন অস্ত্র দ্বারা তাকে খুন করছে এটা বিশেষজ্ঞদের নিকট প্রেরণ করার প্রয়োজন নাই, এই কথা বলা আছে। যদি বলে যে রহিম নামক ব্যক্তি একটা পিস্তল দিয়ে হত্যা করছে, সেই ব্যক্তির অস্ত্র কি
বিশেষজ্ঞদের নিকট প্রেরণ করা হয়। এখানে 30-এর শ টাইপের ক ধারা বলছে আদালত যদি মনে করে বিশেষজ্ঞের মতামত ব্যতীতই এই অস্ত্র মামলার রায় প্রদান করতে পারবেন। এটা হচ্ছে 30-এর শ টাইপের ক। এই ধারা থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। আর 30-এর শ টাইপের খ ধারা এটা হচ্ছে আপনার তদন্তের সময়সীমা, যেটাকে বলা হচ্ছে মামলা তদন্ত কার্যক্রম। এই একটা কার্যক্রমে কালকে যে একটা প্রশ্ন আছে যে বিস্ফোরক আইনের এটা সেম একই ক্যাটাগরি, এর কোনো বিন্দু মাত্র পরিবর্তন নাই। এখানে আপনার 30-এর শ টাইপের খয়ের প্রথম একের খ আছে, সেটা বলতেছে যে অপরাধী যদি হাতে নাতে গ্রেপ্তার হয় তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে। অপরাধী যদি হাতে নাতে গ্রেপ্তার না হয় তাহলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এটা বলছে একের ক আর খ। এবার 2-এ যেটা বলছে যে এই সময়ের মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারলেন না তাহলে করণীয় কি? তাহলে তিনি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে আদালতে একটা প্রতিবেদন দিবে। আদালত তাকে আরও বর্ধিত কয়দিন, 7 দিন সময় দিবে। তাহলে কয়দিন সময় দিল? দ্বিতীয় কথা যেটা বলছে ক্লোজ 2-এ যে তাকে অতিরিক্ত আরও 7 দিন সময় দেওয়া হবে। কোন? এই প্রথম তদন্তকারী কর্মকর্তাকে। তৃতীয় যেটা বলা হচ্ছে যে এই দ্বিতীয় 7 দিনে বর্ধিত সময়ের মধ্যে যদি সে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে তাহলে সে 24 ঘন্টার মধ্যে আদালত বা ট্রাইব্যুনালকে বা ক্ষেত্র ম্যাজিস্ট্রেট যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবগত করবে। এটা ছিল প্রথম তদন্তকারী কর্মকর্তার পার্ট। এখন 4 ধারায় বলছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই তদন্তকারী কর্মকর্তা শেষ যখন না করতে পারলো আদালত তখন কি করবে? প্রথম তদন্তকারী কর্মকর্তাকে বাদ দিয়ে দ্বিতীয় একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিবেন। এটা হচ্ছে 4। এখন দ্বিতীয় কর্মকর্তার কার্যক্রম হবে 4-এর কতি বলছে ওই যে প্রথম তদন্তকারী কর্মকর্তাকে যে 15 দিন সময় দিয়েছিল তার অর্ধেক সময় দিবে। তাহলে কত? 7 দিন, যদি হাতে নাতে গ্রেপ্তার হয়। আর ক্ষতি 4-এর ক্ষতি বলা হয়েছে যদি হাতে নাতে গ্রেপ্তার না হয় তাহলে প্রথম তদন্তকারী কর্মকর্তাকে 60 দিন দিয়েছিল, একে দেওয়া হবে 30 দিন। এখন দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা 7 আর 30 দিন এই সময়ের মধ্যে যদি তদন্ত কাজ শেষ করতে না পারে তাহলে 5-এ যেটা বলা আছে তাকে আরও 24 ঘন্টার মধ্যে সে আদালতে বা ট্রাইব্যুনালে বা তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে কি করবে? অবগত করবে। এখন এই যে 2 তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত কাজ সম্পূর্ণ না করার কারণে 6-এ যেটা বলা আছে তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন অথবা তাদের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশ দিবে। এই ছিল হচ্ছে আমাদের তদন্ত প্রক্রিয়া। এখন শর্টে বলি যে 30-এর শ টাইপের কয়ের একে যেটা বলা আছে কতি হচ্ছে 15 দিন, কতি হচ্ছে 60 দিন, 2-এ বলা আছে 7 দিন, 3-এ বলা হচ্ছে 24 ঘন্টা, 4-ই হচ্ছে দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা তার কতি বলা আছে কত? 7 দিন, কতি বলা আছে 30 দিন, 5-এ বলা আছে 24 ঘন্টা। এই সময়ের মধ্যে যদি তারা না পারে 6-এ বলা আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে বিরূপ মন্তব্য লেখা। এই ছিল মোটামুটি আমাদের 30-এর শ টাইপের খ ধারা। আর 31 ধারা বলছে যে একটি অপরাধের সাথে যদি অন্য কোনো আইনের অপরাধ জড়িত থাকে, অর্থাৎ অস্ত্র আইনের সাথে যদি মাদকের জড়িত থাকে তাহলে অস্ত্র আইনের কোনো সমস্যা হবে না। এবং আরেকটা কথা যেটা বলা আছে সেখানে বলা আছে যে আপনার একই অপরাধের ক্ষেত্রে ওই ব্যক্তিকে 2 ধরনের শাস্তি দেওয়া যাবে না। এটা ছিল 31 ধারার আলোচনা। 32 ধারা হচ্ছে অস্ত্রের শুমারি, অর্থাৎ অস্ত্রের গণনা করা হয়। এটা ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসার গুনতে পারবে। এটা হচ্ছে 32 ধারা। 33 ধারা হচ্ছে অস্ত্র আইনের অধীনে যদি কারো বিরুদ্ধে কোনো মামলা করতে হয় তাহলে অপরাধ সংগঠিত হওয়ার 3 মাসের মধ্যে এটা করতে হবে এবং 1 মাস পূর্বে তাকে অবগত করতে হবে। এই ছিল আমাদের অস্ত্র আইন নিয়ে A to Z আলোচনা। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্ন যত পারি চেষ্টা করব। আর একটা বিষয়, আমার কিন্তু আমি একটা এই যে 101টা সাজেশন দেওয়া আছে
এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায় প্রথম দিনে 6টা আসছে, দ্বিতীয় দিনে 9টা প্রশ্ন আসছে। টিএসআই পরীক্ষায়ও আসছে, টিএসআই পরীক্ষায়ও প্রশ্ন আসছে। আমার এই সাজেশনটা মূলত আপনাদের উদ্দেশ্যে করা, তার মানে আপনাদের এখান থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ রহম করে আপনারাও ভালো কিছু পেতে পারেন। আমার সাজেশনটা অবসর টাইমে হলেও, যখন আপনার মন চাচ্ছে না, আমি ধারাসহ দিছি, আপনারা একটু দেখে যাবেন। আপনাদের কাছে এই অনুরোধ, কারণ এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণগুলো প্রশ্নগুলো দেওয়া আছে বিগত সালগুলো মেলায়ে এবং বর্তমান সালে যে ধরনের প্রাধান্যতা হিসাব করে আমি এই সাজেশনটা করছি। আশা করি আপনাদের উপকৃত হবে। আর একটা বিষয়, যে প্রশ্ন যে ধারাটা আপনাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে, যেমন আমি একটা জাস্ট ফর একটা উদাহরণ দিই, যে আপনাকে আসছে একটা গৃহ তল্লাশি করার জন্য। এখন গৃহ তল্লাশির নিয়মাবলী আসছে, তার মানে আপনার প্রশ্ন আসছে ফৌজদারি কার্যবিধি আইনের 102(3) আর পিআরবি 280। এখন আপনি দুনিয়ার দ্বারা কিন্তু এখানে ব্যবহার করেন না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, কর্তৃপক্ষ ততটুকু চায়। বেশি দ্বারা দিলে আপনার রেজাল্ট, মানে আপনি বেশি মার্ক পাওয়ার জন্য দেখা যাবে কম মার্ক পাবেন। আপনাকে আসছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, আপনি 96, 97 আর 99 দ্বারা শর্ত সাপেক্ষে আপনি লিখতে পারেন, এইটুকু। কিন্তু আপনি এর সাথে আরও অনেক কিছু ব্যবহার করার দরকার নাই। আর যেমন আপনার চুরির সংজ্ঞা আসছে, আপনার চুরির সংজ্ঞা হচ্ছে 378 দ্বারা, প্রয়োজন হলে শুধু 78ই ব্যবহার করেন, আর তার পাশাপাশি যদি দিতে পারেন তার শাস্তিটা 379 ব্যবহার করতে পারেন। কিন্তু এর বেশি আপনি এই যে 81, 82, 83, 84 পর্যন্ত এত দেওয়ার দরকার নাই। সর্বোচ্চ ভালো হয় শুধু সংজ্ঞার যে ধারাটুকু এটুকু ব্যবহার করবেন। ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর অস্ত্র আইন যদি এটাকে আপনারা যদি মনে করেন, আমার মনে হয় না যে, আমরা তো পুরাটাই পড়ছি, এখন ধরে রাখার দায়িত্ব আপনার। ঠিক আছে ভাই, বলেন কে কি বলতে চাচ্ছেন? অস্ত্র আইনের 18 ধারাটা আবার একটু আলোচনা করলে ভালো হতো স্যার। কত কত? 18 স্যার, 18। 18 দ্বারা হচ্ছে অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার জন্য বলা হয়েছে। এখানে জননিরাপত্তার স্বার্থে আপনার ম্যাজিস্ট্রেট কি করবে, অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তার যে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, তখন দেখা যাচ্ছে যে এই লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র নিয়েও কাউকে খুন খারাপি করতে পারে। এই জন্য ওখানকার জেলা ম্যাজিস্ট্রেট বা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তিনি কি করবে, বা টিওনো সাহেব তিনি কি করবেন, টিওনো কিন্তু ম্যাজিস্ট্রেট, আপনারা জানেন কিনা আমি জানি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি। এই ধরনের ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, এই যে যাদের লাইসেন্সধারী অস্ত্র আছে এইগুলো সাময়িকভাবে স্থগিত করবেন, যে এটা নিয়ে চলাফেরা করা যাবে না, এটা নিয়ে বাইর হওয়া যাবে না, বা প্রয়োজন বোধে এটা ডিলারের নিকট জমা দেওয়ার কথা বলা আছে। এটা হচ্ছে ক। আর খতে যেটা বলা আছে যে অস্ত্র আইনের অধীনে যদি কোনো ব্যক্তি সাজা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ 19 ধারা অনুসারে কোনো একটা অপরাধের জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, তখন ওই যে আদালত তাকে সাজা দিয়েছে সে আদালত তার অস্ত্রের লাইসেন্স বাতিল করে দিতে পারেন। আর এই অস্ত্র লাইসেন্স বাতিল করলে সে কি করবে, এই অস্ত্রশস্ত্র ডিলারের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে। এটা ছিল 18 ক আর খ দুইটা উপধারা। আর কিছু ভাইয়া? ধন্যবাদ স্যার। কারোর আর কোনো প্রশ্ন? আমরা আরও 10-15 মিনিট সময় আছে, যদি আপনারা চান আমি শর্টকাট একটু মাদক দ্রব্য নিয়ে একটু মানে শর্টকাটে একটু আলোচনা করে দিই, যেগুলো একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটু শর্টে। সেটা হচ্ছে আপনার মাদক দ্রব্য 9 ধারা আছে, অ্যালকোহল লাইসেন্স ব্যতীত কেউ মানে লাইসেন্স ব্যতীত কেউ মাদক দ্রব্য আমদানি রপ্তানি এগুলো করতে পারবে না। তারপরে 10-এ যেটা বলা আছে, লাইসেন্স ব্যতীত কেউ অ্যালকোহল আমদানি রপ্তানি এগুলো করতে পারবে না। এটা হচ্ছে 9, 10, 11 ধারাটা গুরুত্বপূর্ণ, যে কে
মাদকদ্রব্য সেবন করতে পারবেন। 11 কতি বলছে মুসলমান মাদকদ্রব্য সেবন করতে পারবেন না। খতি যেটা বলা আছে সেটা হচ্ছে খালি ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট ইউনো সবই কথাই বলছি ভাই এখানে। আর যেটা আমরা কত 11 দ্বারা মুসলমান কি করতে পারবে না, মাদকদ্রব্য সেবন করতে পারবে না। আর 5 ধরনের ব্যক্তি মাদকদ্রব্য সেবন করতে পারবে। 11 টাইপের কতি বলা আছে এখানে যে 5 ধরনের ব্যক্তি আছে মুসলিম মেথড, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক আর হচ্ছে চাকমা যারা, এই জাতীয় ব্যক্তিরা মাদকদ্রব্য সেবন করতে পারবে। এটা 11 দ্বারা। আর 12 দ্বারা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে মুসলমান সামান্য কিছু মাদক ব্যবহার করতে পারবেন, পাশাপাশি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। তবে এখানে কার অনুমতি, চিকিৎসাপত্র লাগবে, এখানে সহকারী অধ্যক্ষকের চিকিৎসাপত্র লাগবে। আর এই চিকিৎসাপত্রে সে একবার মাত্র মাদক সেবন করতে পারবেন, এই কথা বলা আছে 12 দ্বারায়। এরপরে আমাদের 19 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে যে মাদকদ্রব্য লাইসেন্স কি করতে হবে, মানে দোকানপাট বন্ধ বা পানশালা বন্ধর যে ব্যবস্থাটা সেটা করতে পারবে পুলিশ কমিশনার। আর হচ্ছে কে, আর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী যে মহাপরিচালক, তিনি কতদিন, প্রথম হচ্ছে 30 দিন, তারপর হচ্ছে 38 দিন, মোট 60 দিনের জন্য এই দোকানপাট কি করতে পারবে, সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। এটা হচ্ছে 19 ধারার আলোচনা। এরপরে আমরা আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে হলো আপনার 21 ধারা, যেটা বলছে যে পরোয়ানা মূল্যে তল্লাশির কথা বলছে। মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণের যে অফিসাররা আছে তারা যে কোনো স্থানে পরোয়ানা নিয়ে তল্লাশি করতে পারবে। 23 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, বিনা পরোয়ানায় তল্লাশি। এখানে 5 শ্রেণীর অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবে। পুলিশের সাব ইন্সপেক্টর, রাজস্ব ভবনের আপনার অফিসার, আর আছে কার জন্য পেটি, নৌবাহিনী মানে পেটি অফিসার, আর আছে আমাদের ইসের ওই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক। এই 5 শ্রেণী ব্যক্তি কি করতে পারবে, আর বিডিআরের ল্যান্স নেয়। এই 5 শ্রেণী ব্যক্তি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবে। তল্লাশির ক্ষেত্রে প্রথমে বাড়ির মালিকের অনুমতি নিবে, যদি অনুমতি না দেয় তাহলে 48 ধারা বিধান অনুসারে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর যদি কোনো সন্দেহজনক ব্যক্তি থাকে তার দেহ তল্লাশি করবে, প্রয়োজন মধ্যে তাকে গ্রেপ্তার করবে। এই হলো তল্লাশির পদ্ধতি। আর 2 যেটা বলা আছে সেটা হচ্ছে যে তল্লাশি দিনের বেলা করা ভালো বা উত্তম, রাত্রে বেলা করা যাবে না, এই কথা বলেন, রাত্রেবেলাও করা যাবে। এটা ছিল আমাদের 23 ধারা। এর সাথে পিআরপি 280 বিধি ব্যবহার করবেন। 24 ধারা আছে দেহ তল্লাশির বিধানের কথা বলা আছে। 24 ধারা যেটা বলছে, 1 নম্বরে বলছে যে আপনার দেহ তল্লাশির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আলট্রাসোনোগ্রাম করতে হবে, এক্সরে করতে হবে, কোলনোস্কোপি করতে পারবেন, আর অ্যান্ডোস্কোপি করতে পারবেন। এছাড়া মলমূত্র পরীক্ষা করতে পারবেন, রক্ত পরীক্ষা করতে পারবেন। এটা হচ্ছে 1। আর 2 হচ্ছে যদি মাদকের উপস্থিতি পাওয়া যায় তাহলে 36 ধারা মোতাবেক ব্যবস্থা নেবে। আর যদি মনে হয় যে কেউ মাদক সেবন করে সেক্ষেত্রে তাকে ডোপ টেস্ট করতে হবে। এটা হচ্ছে 36(4). এই ছিল 36 ধারা আলোচনা। অর্থাৎ 36 তার হচ্ছে তার শাস্তি, অর্থাৎ 24(4) হচ্ছে ডোপ টেস্টের কথা বলা আছে। 25 ধারা আমাদের দরকার নাই। 26 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। 26 ধারাটা একটু মনে রাখবেন যে এখানে মাদক দ্রব্যের সাথে যত ধরনের মানে অর্থাৎ যানবাহন অর্থাৎ সরঞ্জাম পাওয়া যাবে সব কিছু আপনারা কি করতে পারবেন, বাজেয়াপ্ত করতে পারবেন। তবে এখানে সরকারি যে কোনো গাড়ি যদি এখানে পাওয়া যায় তাহলে সেটা এজাহারে লিপিবদ্ধ থাকবে। আর একটা হচ্ছে জব্দ তালিকা এটা থাকবে এবং সেটা বাজেয়াপ্ত করা যাবে না। এটা ওইখানকার যে সরকারি কর্মকর্তা তার নিকট জিম্মানামায় দিতে হবে। এটা হচ্ছে 26 ধারা মূলত আলোচনা। এরপরে হচ্ছে আমাদের 30 ধারাটা গুরুত্বপূর্ণ। তদন্ত সময়সীমা সেম, আমরা মোটর কি বলে অস্ত্র আইনের যেরকম আলোচনা করছি এখানেও এটা বলা আছে। প্রথমে হচ্ছে যে আপনার যদি হাতে নাতে গ্রেপ্তার হয় তাহলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। হাতে নাতে গ্রেপ্তার না হলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 2 বলছে যে এই সময়ের মধ্যে না পারলে আরও 15 কার্য দিবস সময় পাবেন। 3 বলছে 24 ঘন্টা। 4 বলছে দ্বিতীয় আয়োগকে দেওয়া হবে। 4 কতি বলছে 30-এর অর্ধেক 15, কতি বলছে 60-এর অর্ধেক 30। 5 বলছে 24 ঘন্টা। 6 বলছে 2 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। এই ছিল হচ্ছে আমাদের তদন্ত প্রক্রিয়া, বিশেষ করে কত ধারা, 31 ধারা। আর আমাদের 33-34 ধারা তো
অলরেডি চলে আসছে যে সম্পত্তি বাজেয়াপ্ত বা ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্তর কথা যেটা বলা আছে, তদন্তকারী কর্মকর্তা এটা স্টে করতে পারে। এটা ছিল যে আমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষায় চলে আসছে, এটার আমাদের দরকার নাই। 36 ধারাটা আমি একটু ক্লিয়ার করি। 36 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে যদি আসে যে ক নামক ব্যক্তি দুই প্যাকেট হিরোইন সহ ধরা পড়ছে, বা গাঁজা সহ ধরা পড়ছে, বা মদ সহ ধরা পড়ছে, তাহলে নির্দ্বিধায় আপনারা 36 ক্লোজ 1 ধারা ব্যবহার করবেন। এটা আপনার অজানা, অর্থাৎ এই দ্বারায় মামলা হবে। কিন্তু এখানে আবার এই যে আবার শ্রেণী আছে, কোন শ্রেণী কত গ্রাম পাইলে কতটুক, কত গ্রাম পাইলে কতটুক, 200 গ্রাম পাইলে, 400 গ্রাম পাইলে, 50 গ্রাম পাইলে, 2টা পাইলে, এক শ্রেণী অনুসারে কিন্তু মামলা হয়। এখন আপনারা এখানে 20টা শ্রেণী কথা বলা আছে, আপনারা পারবেন না, যার কারণে যতটুকু যে কিছু না পড়া আছে তো কিছু দেওয়া ভালো। এই জন্য আমি বলছি যে 36 ক্লোজ একটা আপনারা ব্যবহার করে আসবেন, যে যদি কোনো মাদক পায় সব ক্ষেত্রে, সব মাদকের ক্ষেত্রে এইটার ধারা হবে 36 ক্লোজ 1। আর যে ক ক গ উম এগুলো আপনারা যদি পারেন দেখে যাবেন যে কত ইয়াবা থাকলে ক শ্রেণীটি কত। হিরোইন হলে স্যার 7-8 হিরোইন 7 থেকে আমদানি রপ্তানি, হ্যাঁ? 8 হইছে ক্রয় বিক্রয়। হ্যালো, হিরোইন স্যার হ্যাঁ, হিরোইন 7-8, 7 হইছে আমদানি রপ্তানি, 8 হইছে ক্রয় বিক্রয়। না কিসের হিরোইন স্যার হিরোইন বুঝি নাই কথা, সারণী একের স্যার। কোনটা মাদকের? জি স্যার জি স্যার। মাদকে আমরা উৎপাদন রপ্তানি কথা বলছি, সেটা অ্যালকোহল উৎপাদন রপ্তানি করা যাবে না, যেটা 9 ধারা। অ্যালকোহল ব্যতীত সকল মাদক উৎপাদন রপ্তানি। আর 10 ধারা অ্যালকোহল উৎপাদন রপ্তানি কথা বলছে। আমি তো পরিবহনের কথা বলি নাই রে ভাই। 9 আর 10 আপনি ভিডিও দেখেন। তাহলে আমি 36 ক্লোজ 1 যেটা বুঝাইতে চাচ্ছি যে আপনি এখানে ওই শ্রেণীগুলো জানেন না, কিন্তু প্রশ্ন আসছে যে এত গ্রাম মাদক পাওয়া গেছে, তাহলে কত ধারায় মামলা হবে। সেক্ষেত্রে আপনি 36 ক্লোজ 1টা ব্যবহার করতে পারবেন, এটা আমি বলছি। আর 36 ক্লোজ 2 দ্বিতীয়বার অপরাধ করলে তার শাস্তি। 36 ক্লোজ 3 যদি তৃতীয়বার যদি সে মাদক বেচাকেনা করে, তার শাস্তি 36 ক্লোজ 3 সর্বনিম্ন 20 বছর, আর উপরে যা দেয়। আর 36 ক্লোজ 4 ডোপ টেস্ট করার পরে তার শাস্তি হবে 36 ক্লোজ 4। 36 ক্লোজ 5 মাতাল অবস্থায় কেউ যদি চলাফেরা করে, তার শাস্তি 36 ক্লোজ 6। এটা বলছে যে সরকারি কর্মচারী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তার শাস্তি হবে 36 ক্লোজ 6 দ্বারা। এইটুক ছিল 36 ধারা হলো টোটাল শাস্তি। তাহলে একে প্রথমবারের মতো অপরাধ করলে তার শাস্তি হবে 36 ক্লোজ 1, দ্বিতীয়বারের মতো অপরাধ করলে 36 ক্লোজ 2, তৃতীয়বারের মতো অপরাধ করলে 36 ক্লোজ 3, তার শাস্তি সর্বনিম্ন 20 বছরের কথা বলা আছে। তারপরে 4 ডোপ টেস্ট পজিটিভ হলে তার শাস্তি, 5 মাতাল অবস্থায় ঘোরাফেরা করলে তার শাস্তি, 6 যে সরকারি কর্মচারী যানবাহন বা সরকারি কর্মচারী কর্তৃক যদি কোনো অপরাধ করে তার শাস্তি। আর সাথে যেটা 37 যেটা বলা আছে যে এই যে যদি কোনো ব্যক্তি নিকট যদি মাদক দ্রব্য তৈরি কোনো সরঞ্জাম পাওয়া যায়, তাহলে তার শাস্তি হবে 37 ধারায়। আর 38 ধারা যেটা বলছে যে মাদক দ্রব্য কাজের জন্য যদি কেউ গাড়ি ভাড়া দেয়, অথবা আপনার দোকান ভাড়া দেয়, অথবা কোনো ফ্ল্যাট দেয়, অথবা কোনো ঘর দেয়, তাহলে তার শাস্তি হবে 38 ধারায়। 39 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে হয়রানিমূলক তল্লাশি বা বেআইনিভাবে যদি কেউ তল্লাশি করে, তার শাস্তির কথা বলা আছে 39 ধারায়। অর্থাৎ পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি, যে 23 ধারা মোতাবেক যদি কোনো তল্লাশি কাজে কাউকে হয়রানিমূলকভাবে কারো গৃহ তল্লাশি করলো, কারো দেহ তল্লাশি করলো, বা কোনো জিনিস আটক করে আনলো, তাহলে এগুলো যদি বেআইনিভাবে হয়, হয়রানিমূলকভাবে হয়, তাহলে তার শাস্তি হবে 39 ধারায়। আর 40 ধারা যেটা বলা আছে সেটা যে আপনার মাদকদ্রব্য আইনের অধীনে যদি কেউ মদতদাতা দেয় বা পৃষ্ঠপোষকতা দেয় বা অর্থ দিয়ে যদি সাহায্য করে, তার শাস্তি হবে 40 ধারায়। যেমন আপনি একজন পুলিশ অফিসার, আপনি একজন মাদকদ্রব্যকারীরে বললেন যে ঠিক আছে তুই মাদক বাগ, আমি তো এই থানায় আছি, আমি তোরে দেখবো, এই যে মদতদাতা দিলেন, এজন্য ওই যে এই মদতদাতার শাস্তি হবে কত ধারা? 40 ধারার কথা বলছে। 41 ধারা সহায়তা করা বা প্ররোচনা দেওয়া। আর 42 ধারাটা যেটা আমি তো আগেই বলছি যে মাদকদ্রব্য আইনের কোনো ধারায় যদি শাস্তির বিধান না থাকে, তাহলে
তাকে 42 ধারা অনুসরণ করে তাকে শাস্তি দেওয়া যাবে। আর 42 এবার আর একটা কথা আছে যে পুলিশ অফিসার যদি কারোর নিকট সাহায্য চাইলো, সে যদি সাহায্য না করে তাহলে তার শাস্তিও কিন্তু 42 ক্লোজ 2 বলা আছে। আর 43 হচ্ছে কোম্পানি কর্তৃক যদি মাদক দ্রব্যের সাথে জড়িত থাকে কোনো কোম্পানি, তাদের প্রত্যেক সদস্য এই অপরাধের সাথে জড়িত হবে, এটা হচ্ছে 43 ধারা। আমি 50 ধারাটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে মাদক দ্রব্যের সাথে যদি অন্য মনে করেন অস্ত্র আইনের অস্ত্র পাওয়া গেল, সেক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে আপনার এই অপরাধগুলোর বিচার এক জায়গায় অর্থাৎ মাদক দ্রব্য ট্রাইব্যুনালে করা যাবে, এটা হচ্ছে 50 ধারা। 51 ধারা হচ্ছে যদি কোনো শিশু অপরাধ করে তাহলে তার বিচার শিশু আইনের অধীনে হবে। এখন আমাদের আরেকটা হচ্ছে 55 ধারা, যে কোনো ব্যক্তির দখল হইতে যদি মাদক পাওয়া যায়, অর্থাৎ আপনি আছেন কোথায়, যে আপনি অফিসে আছেন, আপনার বাসার থেকে কোনো মাদক পাওয়া গেল, এই ধরনের প্রশ্ন হইতে পারে, তাহলে কি আপনি অপরাধী? এখানে বলছে 55 ধারা অনুমান করে নিতে হবে যে ওই ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত, এটা হচ্ছে 55 ধারা আলোচনা। 56 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। সাক্ষ্য হিসেবে ভিডিও ফুটেজ, মোবাইলে কথাবার্তা রেকর্ড যা কিছু আছে তার সাক্ষ্য আইন অনুসারে এখানে প্রযোজ্য, অর্থাৎ এটা কি হবে, গ্রহণযোগ্যতা হবে। ভিডিও ফুটেজ থাকলে, তারপরে মোবাইলে রেকর্ড থাকলে বা কোনো কথাবার্তা রেকর্ড থাকলে এই বিষয়গুলো 56 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। আর 57 ধারা যেটা বলছে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া যায়। এই ছিল মোটামুটি আমাদের মাদক নিয়ে যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা, ঠিক আছে? এর বাইরে কোনো ধারা আমার মনে হয় যে প্রশ্ন আসার সুযোগ নাই। এখন আপনারা যদি এই ধারাগুলো যদি মাথার ভিতর রাখেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন যেটা আসবে এটা শুধুমাত্র ধারাটা উল্লেখ করতে হবে, আর কিছু নাই, এখানে লেখার কিছু নাই। যদি আসে যে সরকারি কর্মচারী তার অফিসের, অর্থাৎ তার যে সরকারি যে মানে সরকারি মনে করেন একজন পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি চালাচ্ছিল, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত না করে তার গাড়িতে কিছু মাদক নিয়ে আসে, এমন সময় পুলিশ চেকপোস্টে মাদক সহ তাকে আটক করে, তাহলে তার গাড়ির মানে সরকারি গাড়ির এখন কি ধরনের ব্যবস্থা হবে? এই যে 26 ধারা যেটা আছে, এটা এজাহারে লিপিবদ্ধ করা হবে, জব্দ তালিকা তৈরি করা হবে এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তার জিম্মায় দেওয়া হবে। এইটিগুলো আপনার কথা, ধারা হলো 26। আর ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের 36 ক্লোজ 6 ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা হবে। পাশাপাশি পুলিশ আইনের 7, 29, পিআরবি 434, 857 ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এরকম আপনাদের, কিন্তু আপনি যদি মূল ধারাটা জানেন তাহলে আপনি ওই প্রশ্নের ভিতরেই উত্তর খুঁজে পাবেন, ঠিক আছে? এই জন্য আপনাকে মূল ধারাটা অবশ্যই জানতে হবে। এই জন্য আমরা বারবার বলি যে আপনারা মূল বই ফলো করুন, গাইড না। আপনার হুবহু গাইড থেকে প্রশ্ন হয়ও না। গাইডে আপনারা একজন 8টা 10টা করে গাইড কেনেন, অমুক স্যারের গাইড ভালো কেনেন, এটা জাস্ট ফর সাপোর্টিং। কিন্তু আপনাকে এই যে আমি একটু জেড আপনাকে ধারাগুলো মোটামুটি যেগুলো বলছি, এখন এই জায়গা থেকে প্রশ্ন এলে ইনশাল্লাহ আপনারা জবাব দিতে পারবেন বা লেখার ক্ষমতা আছে। এখন যদি আপনাকে প্রশ্ন আসে একটা 55 যে অমুকের বাড়ি থেকে 2 বোতল পেনসিডিল পাওয়া গেল, অমুক এখন অমুক যা কর্মরতে আছে সে কি এই অপরাধের সাথে জড়িত, তখন আপনি যে 55 দ্বারা যা অনুমান করা যায় যেহেতু তার বাড়ি থেকে এই মাদক পাওয়া গেছে, তার মানে সেই অপরাধের সাথে জড়িত হতে পারে, এটা 55 ধারার বিধান অনুসারে, ঠিক আছে? আচ্ছা, এখন মাদক বা অস্ত্র আইন নিয়ে কারো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে